আমি কোনোদিনও মা বলে ডাকতে পারবো না, আমার ঘেন্না হচ্ছে। I hate her, I hate her, I hate her. ঝিলিক, বলি না। ঝিলিক, আমি জানি ঝিলিক যে খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস কর আমি বুঝতে পারছি, কিন্তু ঝিলিক মায়ের ব্যাপারে এরকম কথা বলতে নেই। তোকে ছাড়া এখন তোর মায়ের কে আছে বলতো? জানি না, জানতে চাই না, আমার মাকে দরকার নেই। ব্যাস। দিদি আলোপাকে নিয়ে এমনি করে বলছে কেন? দিদি খুব ব্যাড। সবাই এত কাঁদছে কেন? আলোপা তো বললো যে তুমি এরোপ্লেনে করে একটা জায়গায় গেছে। করে না বাবা, মা কেউ বলে না কখনো। সত্যি তো মা ছাড়া তোরই বা কে আছে, মায়েরই বা কে আছে বলতো? ও বুঝেছি, সবাই এখন জেঠুনকে খুব মিস করছে, তাই এত কষ্ট পাচ্ছে। তাহলে আমি এখন কি করে সবাইকে হাসাবো? আমার মন খারাপ বলে আমার কার্টুন চালিয়ে দিত। আমিও কার্টুন চালিয়ে দিই বাবা। সাগর সঙ্গমে মরণ ফাঁদ। সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন সূর্যোদয় পত্রিকার কর্ণধারের জ্যেষ্ঠ পুত্র। স্ত্রীকে নিয়ে সি সাইডে দ্বিতীয় মধুচন্দ্রিমায় গিয়েছিলেন সূর্যোদয় পত্রিকার কর্ণধার উদয়ন সিংহ রায়ের বড় ছেলে রুদ্র সিংহ রায়। সেখানেই দুর্ঘটনার কবলে পড়ে অকাল মৃত্যু হয় তাঁর। কি টিভিটাকে ঝলমল সব জিনিসে সবসময় বাড়াবাড়ি। আমি তো কার্টুন দেখবো, চ্যানেলটা খুঁজে পাচ্ছি না। ওরা থেকে রিমোটটা নিয়ে কেউ টিভিটা বন্ধ করো প্লিজ, আমি সহ্য করতে পারছি না। বিশিষ্ট শিল্পপতি ও বরিষ্ঠ সাংবাদিক বৈভব মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। আমরা সরাসরি শুনে নেব ওনার প্রতিক্রিয়া। স্যার, আপনি প্লিজ কিছু বলুন। দেখুন, এই বিষয়ে নতুন করে আমার কি বলবার আছে। ব্যাপারটা অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। সূর্যোদয় পত্রিকা আমার প্রতিদ্বন্দ্বী হতে পারে ঠিকই, কিন্তু উদয়নদা আমার অত্যন্ত কাছের একজন মানুষ। আর তাছাড়া রুদ্রকে আমি খুব স্নেহ করতাম। দেখুন, আপনারা হয়তো জানেন না যে পারিবারিকভাবে আমরা যথেষ্ট কাছের ছিলাম। আমি তো জাস্ট ভাবতেই পারছি না যে এত অল্প বয়সে রুদ্র আমাদেরকে ছেড়ে চলে যাবে। আমি আমার তরফ থেকে রুদ্রর আত্মার শান্তি কামনা করছি। শান্তি, ভালো থাকো। টিভিটা এক্ষুনি বন্ধ করো, আমি সহ্য করতে পারছি না। হ্যাঁ বাবা, আপনি শান্ত হন। ও আম্মা, তুমি কাঁদছো কেন? কেঁদো না, কেঁদো না। গ্র্যান্ড, তোমরা জেঠুমের জন্য কাঁদছো কেন? তোমরা তো বড়রা তো কাঁদে না। জেঠুমদা একটা কাজে গেছে, কাজ শেষ হলেই চলে আসবে। মা, আপনি প্লিজ মা, প্লিজ নিজেকে সামলান প্লিজ। আপনাকে শক্ত হতে হবে মা, নাহলে তো সংসারটা ভেসে যাবে। বলুন, আমাদেরই দুর্ভাগ্য মা। দিদিভাই সব শেষ করে দিল, সব শেষ করে দিল। বাবা, কি হয়েছে আপনার? কেউ একটা জল নিয়ে এসো না। দাঁড়াও, অপয়া অলক্ষী মেয়ে কোথাকার।
কেন এসেছো তুমি এখানে? বুঝতে পারছো না তোমাকে এখানে কেউ সহ্য করতে পারছে না? কি হলো তুমি এরকম সেজে কেন? তোমাকে খুব বাজে লাগছে। ঝলমল ঝলমল এরম বলতে নেই বাবা। এখন আলোমাকে এরম সাদা কাপড়ই পরতে হবে, রঙিন কাপড় পরা বারণ আলোমার। হ্যাঁ, সাদা কাপড় পরতে হবে। কেন পরতে নেই? আলোমা এরকম শাড়ি পরবে না, আমি শাড়ি নিয়ে আসছি। ঝল আর কিভাবে বললে তুমি বুঝবে যে তোমাকে আমি সহ্য করতে পারছি না? চলে যাও আমার চোখের সামনে থেকে। তোমাকে দেখলেই বারবার আমার রুদ্রের কথা মনে পড়বে, বারবার মনে হবে তোমার জন্য আমার রুদ্রর প্রাণ গেছে। দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। যাও না, যাও না এখান থেকে। আমি তো কতবার করে বলছি, কেন দাঁড়িয়ে আছো? প্লিজ চলে যাও। ফাইনালি দিদি ভাই, ঝিলিক তোমার থেকে দূরে সরে গেছে। ঠিক যেমন তুমি ঝলমলকে আমার থেকে দূরে সরিয়ে নিয়েছিলে, এবার তোমার পালা। ধম্মের কল বাতাসে নড়ে। দিদি ভাই দয়া করে এবার এ বাড়ির থেকে চলে যাও। দেখছো না কেউ তোমাকে সহ্য করতে পারছে না? মার কি অবস্থা দেখতে পাচ্ছ না? তুমি নিজেও তো একজন মা। হ্যাঁ, তাহলে তো বুঝবে সন্তান হারলে একটা মায়ের কেমন কষ্ট হয়। তাহলে কেন চলে যাচ্ছ না বাড়ির থেকে? শেষ। রিয়াংশ, হ্যাঁ রে বল। আমি পুরোহিত মশাইকে নিয়ে এসেছি। খুব ভালো করেছিস। আসুন ঠাকুর মশাই, প্লিজ আসুন। কি রিয়াংশ, তুমি ওনাকে এখনই নিয়ে এলে কেন? একই বাড়ির এই অবস্থা, এর মধ্যে এখনই শ্রাদ্ধের কথা বলতে হবে? হ্যাঁ, বলতে হবে তো, কারণ শ্রাদ্ধ শান্তি জরুরি। আই থিঙ্ক আন্টি আমার সাথে একমত। আসলে সবার মনের এখন যে অবস্থা, তাই কারোর সাথে ডিসকাস না করে আমি পুরোহিত মশাইকে নিয়ে চলে এলাম। দেখুন, অপঘাতে মৃত্যুতে চতুর্থ দিনে কাজ হয়। দেখুন, অপঘাতে মৃত্যুতে না দোষ আসে, তাতে বাড়িতে খুব অশান্তি হয়। তাই সেই দোষ কাটানোর জন্য নির্বিঘ্নে শান্তিতে এই শ্রাদ্ধটা আমাদের সম্পন্ন করতে হবে। পুরোহিত মশাই, এ আমার বড় ছেলের বিধবা। ওকে ভালো করে বুঝিয়ে দিন যেন সব নিয়ম ঠিক মতো মানে। আমার এক ছেলেকে তো খেয়েছে, আবার নিয়ম না মানলে আমার অন্য ছেলের যেন প্রাণ না যায়। মা, দেখো বৌমা, এখন তোমাকে 5 জনের সঙ্গে খেতে নেই। নির্জনে মালসা পুড়িয়ে সেই মালসাতেই সিদ্ধ ভাত খেতে হবে। ওটা নিয়ে চাপ নেই, আমি সমস্ত হাঁড়িটারি নিয়ে এসেছি। উনি নিজে রান্না করে নিজে খেতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, সপাকে খেতে হবে, কিন্তু আজ তো একাদশী, আজ তো খাওয়া যাবে না। আজকে সারাদিন নির্জলা উপোস থাকতে হবে। কাল মালসা পোড়াতে হবে। কাল ঘাট কাজ হয়ে গেলে পরশুদিন শ্রাদ্ধ। শ্রাদ্ধ শান্তির আগে বাড়ির সবাই যেন নিরামিষ খায়। আমি ফর্দতে সব লিখে দিয়েছি কি কি লাগবে। সে নিয়ে চাপ নেবেন না, আপনি শুধু টাইমলি চলে আসবেন। বেশ, তাহলে আজ আমি আসি। আসুন। এই ঘরে দাঁড়িয়ে বউয়ের জন্য কত ঝগড়া করেছে ছেলেটা। নিজের মা, বাবা, ভাই, বোন সবার সঙ্গে ঝগড়া করে নিজের বউকে মাথায় করে রেখেছিল। ঈশ্বর, এই হয়তো ছেলেটার কপালে ভবিতব্য ছিল। রমণীর গুণে যেরকম সংসার সুখের হয়, তেমনি রমণীর দোষেই সংসারের বিনাশ হয়। হয়তো আমার ছেলেটা আদর্শ ছেলে হতে পারেনি, কিন্তু আদর্শ স্বামী হতে পেরেছিল। হয়তো অপাত্রে দান করার কর্মফল পেল ছেলেটা। চুপ করো তুমি, আর কিছু বলো না। আমি খালি ভাবছি যে ওই সমুদ্রে ঢেউতেই রাক্ষসীটা কেন ভেসে গেল না।
চুপ কর, থামো, তোমরা এরকম বলো না। চন্দ্রা, চলে যাও আমার চোখের সামনে থেকে। বুড়ো বুড়িকে না মেরে শান্তি হবে না। ওগো, কি হলো? বাবা কি হয়েছে? ঋষি তুমি যাও না, একটু বাবাকে ঘরে নিয়ে যাও। বাবা আপনি ঋষির সাথে একটু ঘরে যান। হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও তো ঋষি, ঘরে নিয়ে। মা মা প্লিজ আপনি শান্ত হন, এইভাবে কাঁদবেন না। কি করবেন বলুন? আমাদের কপালটাই খারাপ। আমি তো আছি আপনার কাছে, কিন্তু কিছু মানুষ এত নির্লজ্জ হয়। দিদিভাইকে আপনি বললেন বাড়ির থেকে চলে যেতে, আর দিদিভাই থেকে নিজের ঘরেই চলে গেল। কি এত বড় সাহস ওই রাক্ষসীটার? চলো আমার সাথে। হ্যাঁ এতক্ষণে সময় হলো? অগ্নিদেব, অগ্নিদেব, আমাকে তুমি কোথায় খুঁজছো আলো? তুমি ওভাবে কি আমায় পাওয়া যায় আলো? আমি তো তোমার মনের মধ্যে আছি। তোমার মনের মধ্যে একবার উঁকি মেরে দেখো, তাহলেই আমায় সবখানে দেখতে পাবে। চিরকাল এভাবে আমার পাশে থাকবে, এভাবেই আমাকে আগলে রাখবে। এভাবেই থাকবো আলো, আজীবন। মাঝে মাঝে বড় ভয় করে ওদের। এই এত আলোর পরে অন্ধকার নেমে আসবে না তো? না, নেমে আসবে না, আমি শিওর নেমে আসবে না, কারণ আমার জীবনে আলো আছে, আর যার জীবনে আলো আছে তার জীবনে অন্ধকার আসবে কি করে? বিয়ের সাজে 15 বছর আগে তোমার মুখটা আমি এখনো ভুলিনি। তাই আমি চাই যে এবারের এই ঘুরতে যাওয়াটা যেন সারা জীবন আমাদের সাথে থাকে, সারা জীবন। তোমার লজ্জা ঘেনা বলে কিছু নেই? হ্যাঁ, তুমিও আমার ছেলেটাকে শেষ করে দিয়ে এই খাটে আরাম করে শোবে? হ্যাঁ, এতটা নিচে নামতে পারো তুমি? আমি ঘাটে শুতে আসিনি, বিশ্বাস করুন। আমি চুপ! আমার মুখে মুখে তর্ক করা হচ্ছে। তুমি কোন সাহসে ওপরে এলে? তুমি আমার পারমিশন নিয়েছিলে? ভুল হয়ে গেছে আমার, ভুল করে ফেলেছি আমি। এইটা আমার ছেলের ঘর। আমার ছেলে একটা মেয়েকে ঘরের লক্ষ্মী ভেবে এই ঘরে এনে তুলেছিল, কিন্তু বুঝতে পারেনি যে সে মেয়ে নয়, একটা আস্ত ডাইনি। 15 বছর ধরে ওত পেতেছিল, আর সুযোগ পেয়ে আজকে গিলে নিয়েছে। ছোট বৌমা, এই ঘরে এই ডাইনি মেয়েরা জায়গা হবে না, ওকে বুঝিয়ে দাও। মা, খবরদার, খবরদার আমাকে মা বলে ডাকবে না। আমি খালি রুদ্রর মা, তোমার কেউ নই। এই ঘরে তোমার থাকা হবে না। আমি এই ঘরে আজই তালা দিয়ে দেবো। চলো আমার সঙ্গে।
আজ থেকে তুমি এখানেই থাকবে। কি দেখছো? কি কি দেখছো? কি ভেবেছিলে আমার ছেলেকে কে আমারই ছেলের ঘরে থাকবে, ভালো মন্দ খাবে আর আরামে জীবন কাটাবে? সেই লোভে লোভেই তো এই সংসারে ঢুকেছিলে, তাই না? রাক্ষসী অপয়া মেয়ে। তোমার বাবা ঠিক বলতো, আমার রুদ্রর মাথা খেয়ে তুমি এই সংসারে ঢুকেছিলে আর ভেবেছিলে যে বড় লোকের বউ হয়ে সারা জীবন সুখে কাটাবে। আমার ছেলেটা খালি পাগলের মতো তোমাকে ভালোবেসে গেল। মা এসব কি বলছেন আপনি? চুপ! আর একটা কথাও বলবে না। মা আপনি শান্ত হন। এই তো রিয়ান, তুই যে বললি যে সব ব্যবস্থা করে রেখেছিস, কোথায় সব জিনিস? এই যে শোনো, ওখানে তোমার খড়ের গাদা রাখা আছে, আজ থেকে তুমি ওখানেই ঘুমোবে। কোনো চাদর বালিশ তোমাকে দেওয়া হবে না। কি বলছিস কি তুই? শেষ আলবদি ওখানে ঘুমাতে পারবে? পারবে, ঠিক পারবে। ওর কোনো নাকামি আমি আর সহ্য করব না। মা, আপনি আমার গুরুজন, তাই আপনার আদেশ আমি পালন করব। আপনি বললেন আমি অপয়া, বেশ মা, আমি ঘরের ভিতর যাব না। আমার ছায়া মারালে যদি আমার এই পরিবারের অকল্যাণ হয়, সেটা আমি কখনো চাইবো না মা, কখনো চাইবো না। এই যে শোনো, তোমার এই কুমিরের কান্না আমি এতদিন ভুলেছিলাম, আজ চোখ খুলে গেছে। আমাদের এত বড় ক্ষতি করে দিয়ে তুমি নাটক করছো। ঠিক বলেছেন মা, শেষ করে দিল আমাদের। এই তুমি এখানে এসো। এই রইল তোমার কাঠ, তোমার মালসা। এখন থেকে তুমি এখানেই থাকবে, এই যোগ্য তুমি। আর এই যে এটার মধ্যে তোমার চাল রয়েছে। দেখছো কি দিদি ভাই, পোকা ধরা চালের দিকে তাকিয়ে দেখছো? এখন থেকে যে তোমার কপালে এটাই জুটবে। এবার বুঝো কত ধানে কত চাল বৌদি। কি ভেবেছিলে আমি পড়ে পড়ে মার খাবো আর তুমি পার পেয়ে যাবে? দেখো আর কি কি হয় তোমার সাথে। চালটার দিকে হাঁ করে কি তাকিয়েছো? খিদে পেয়েছে? মনে রেখো, কালকের আগে তোমার খাওয়া বারণ। আমরা চলে গেলে আবার লুকিয়ে লুকিয়ে ভাত ফুটিয়ে নিও না। খবরদার, কালকের আগে যদি তুমি খেয়েছো। আমি আর সহ্য করতে পারছি না এই অপয়াটাকে। ছোট বৌমা, আমি ভেতরে গেলাম। চালিয়ে দিল সংসারটাকে। শোন, কি বলছি যে কষ্টটাকে এইটুকুই রাখবি নাকি একটু বাড়াবো কষ্টটা? কেন, আবার কি করতে চাস? না, আমার মাথায় একটা প্ল্যান আছে, তবে সেটা আমি তোকে না জিজ্ঞেস করেই করে ফেলেছি। কি করেছিস? তোর মাথায় তো বুদ্ধি একেবারে কিলবিল করছে। তুই বুঝতে, মহিলাটার সাথে এটাই হওয়া উচিত। এমন অবস্থা করবো না এর, কেঁদে কুল পাবে না। ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা হবে। বাড়ির থেকে বিদায় হলে আমি শান্তি পাই। তুই দেখ, জীবনে আর এ বাড়ি মুখ হবে না।
আর কত পরীক্ষা নেবে বলো তো জগন্নাথ দেব? আর কত পরীক্ষা দেব আমি? বেশ, সব পরীক্ষা দিতে আমি রাজি। কোনোভাবে আমি হার মানবো না। তুমি দেখে নিও, হেরে যাব না আমি। বৌদি, আপনাকে করতে হবে না, ভারী আছে, আমি করে দিচ্ছি। না গো দাদা, সরো দেখি, একটু সরো। পারবো আমি করতে, সব পারবো, তোমার সাহায্যের প্রয়োজন নেই। বৌদি, আমাকে দয়া করে একটু কিছু করতে দিন। রুদ্র দাদাবাবু আমাকে নিজের ভাইয়ের মতন দেখতেন, সব সময় বিপদে আপদে আমার পাশে থাকতেন। আজ উনি নেই, আপনাকে এইভাবে আমি দেখতে পারবো না। আমি গরিব মানুষ, কতটুকুই বা আমার ক্ষমতা। আপনার এই কাজটুকু আমি করে দিই বৌদি, দয়া করে না বলবেন না। ছোট মুখে বড় কথা ভাববেন না বৌদি। ভালো মানুষদের ঠাকুর একটু কষ্ট দেয় বটে, পরে সব ঠিক করে দেন। আমি বলছি বৌদি, ঠাকুর সব ঠিক করে দেবেন। কি জানি ঠাকুরের কি ইচ্ছে, আসলে সবই আমার ভবিতব্য। ঠাকুর আমার কপালে যা লিখেছেন তাই হবে। আর তোমার দাদা বাবু সব দেখতে পাচ্ছেন, সবটা দেখছেন, তোমায় খুব আশীর্বাদ করবেন। যদি কিছু দরকার হয় বলবেন বৌদি, দ্বিধা করবেন না।